বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে ক্লাসের জন্য লাইভ ক্লাসে তোমরা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে তৈরি আছো। তো শিক্ষার্থীরা, এখন তো তোমাদের অনলাইন ভিত্তিক সিটি চলছে। আশা করছি তোমরা বিগত পরীক্ষাগুলো ভালো দিয়েছো আর আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসগুলোতে জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি চতুর্থ ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই রেডি আছো আর আমি একটু দেখে নিচ্ছি তোমরা সবাই প্রস্তুত আছো কিনা, তারপরেই আমি আমার আজকে নিয়মিত ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, আমি লাইভে দেখতে পাচ্ছি মাহিদুল ইসলাম, সিয়াম, রাফসানা, মনিম। আচ্ছা, তোমরা বলো আমার লেখাটা দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার লেখাটা স্পষ্ট এখন আর সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। লেখাটা ঠিক আছে কিনা দেখো। স্পষ্ট হলে আমি ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি। ঠিক আছে লেখা শিক্ষার্থীরা? আচ্ছা, হ্যাঁ, আমান হোসেন, লেখাটা কি ঠিক আছে? স্পষ্ট আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করলাম। শিক্ষার্থীরা, আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোষের নিউক্লিয়াসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আসছি, প্রথমে হচ্ছে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কি? শিক্ষার্থীরা, তোমরা তো ভালোভাবে জানো যে নিউক্লিয়াসটা আসলে কি? কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক। নিউক্লিয়াস হচ্ছে প্রতিটা প্রোক্যারিওট, অর্থাৎ প্রোক্যারিওট কোষে কিন্তু সাধারণত নিউক্লিয়াস থাকে না। ইউক্যারিওট বা প্রকৃত কোষে, প্রতিটি প্রকৃত কোষে বা ইউক্যারিওটিক কোষের মধ্যে অপেক্ষাকৃত ঘন প্লাজমীয় বৈশিষ্ট্য সম্পন্ন, যে অপেক্ষাকৃত ঘন গোলাকার এবং কীরকম সেটা দ্বিস্তর বিশিষ্ট যে অঙ্গাণুটি সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে এবং বংশগতীয় বৈশিষ্ট্যগুলো ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। তো শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি নিয়েই আমি আজকে আলোচনা করব। তোমরা এই বিগত সময়ে অর্থাৎ এসএসসি লেভেলেও তোমরা এই নিউক্লিয়াস জেনে এসছো, তবে এখন এই তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে এটা ব্যাপকভাবে আলোচিত হবে। তো শিক্ষার্থীরা, এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় প্রশ্ন আসে যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন বা প্রাণকেন্দ্র বলা হয় কেন। আমি সেই প্রাণকেন্দ্রটা নিয়েই আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করবে আর বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো এই হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াস শব্দটি কিভাবে আসছে? এটা একটা ল্যাটিন শব্দ। অবশ্যই নিউক্লিয়াস সম্পর্কে পড়তে গেলে নিউক্লিয়াস শব্দটা কিভাবে আসলো এটা আমাদের অবশ্যই জানা উচিত, শুরুতেই আমাদের জানা উচিত। তো এটা একটা ল্যাটিন শব্দ। নিউক্লিয়াসটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ নাক্স থেকে, এই নাক্স হতে নিউক্লিয়াস শব্দটির উৎপত্তি হয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, ল্যাটিন শব্দ নাক্স, এই নাক্স হতেই নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। তো শিক্ষার্থীরা, এই নিউক্লিয়াস কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াসটি আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে সেটা অর্কিড, যে রাসনা পাতার কোষ থেকে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটি আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। শিক্ষার্থীরা লিখে নাও, বিজ্ঞানী
রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন 1831 সালে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে কি করে অর্কিড রাসনা পত্রকোষে, অর্কিড রাসনা, এই রাসনার পত্রকোষের মধ্যে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটি আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন নিউক্লিয়াস। শিক্ষার্থীরা তাহলে দেখো, ল্যাটিন শব্দ নাক্স হতে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে, বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড রাসনা পত্রকোষে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটি দেখতে পান এবং এর নামকরণ দেন নিউক্লিয়াস। এখন দেখো শিক্ষার্থীরা, সংখ্যা ও বিস্তৃতি। এখন এই নিউক্লিয়াসের একটি কোষের, প্রকৃত কোষে আমি বলেছি যে প্রোক্যারিওট কোষে কিন্তু থাকে না, প্রোক্যারিওট কোষে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওট অর্থাৎ প্রকৃত কোষে, আর প্রোক্যারিওট মানে আদি কোষে নিউক্লিয়াস থাকে না, তবে প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। তাহলে সংখ্যা কত থাকে, এক একটা কোষে নিউক্লিয়াসের সংখ্যা কত হতে পারে সেটা আমাদের জানা দরকার। সংখ্যা তো প্রকৃত কোষে বা ইউক্যারিওট কোষে একটি করে নিউক্লিয়াস থাকে, যদি আর আদি কোষের মধ্যে থাকে না, তাহলে প্রকৃত কোষে এক একটা কোষের মধ্যে একটি করে নিউক্লিয়াস থাকে শিক্ষার্থীরা। আর যদি তবে কিছু কিছু প্রকৃত কোষ আছে, যেমন শিব কোষ, মানুষের লোহিত রক্তকণিকা, শিব কোষ, তারপরে হচ্ছে মানুষের লোহিত কণিকা, মানুষের লোহিত কণিকার মধ্যে যখন এই রক্তকণিকাটা কি হয়, যখন পরিণত হয় তখন এর মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না। দেখো, প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে একটি করে, কিন্তু এই শিব কোষ এবং লোহিত রক্তকণিকাও কিন্তু প্রকৃত কোষ। এটা ব্যতিক্রম যে লোহিত রক্তকণিকা যখন পরিণত হয় তখন এর মধ্যে আবার নিউক্লিয়াস থাকে না। এটা এমসিকিউতে আসতে পারে যে লোহিত রক্তকণিকা কোথায় নিউক্লিয়াস পাওয়া যায়। হ্যাঁ, এখন যখন দেখা গেল লোহিত রক্তকণিকা, তুমি জানো যে লোহিত রক্তকণিকা হচ্ছে প্রকৃত কোষ, তাহলে তো আমরা দিয়েই ফেলবো এটার মধ্যে যে এটার মধ্যে পাওয়া যায় নিউক্লিয়াস, কিন্তু না, এটা ব্যতিক্রম। শিব কোষ আর লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এটা এমসিকিউতে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া তোমার নিউক্লিয়াস থাকে না, আর আদি কোষে কখনো নিউক্লিয়াস থাকে না। আর এটা হচ্ছে আদি কোষে নিউক্লিয়াস থাকে না, শিক্ষার্থীরা এই অংশটা তোমরা লিখে ফেলো। শিব কোষ মানুষের লোহিত রক্তকণিকা, অর্থাৎ মানুষের পরিণত লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়, আর আদি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে থাকে কোথায়? প্রকৃত কোষের মধ্যে একটি করে নিউক্লিয়াস থাকে। তো শিক্ষার্থীরা, তো আমরা সংখ্যাটা জেনে নিলাম, এটার সংখ্যাটা। এখন আকৃতি কীরকম হতে পারে? তো শিক্ষার্থীরা তোমরা আকৃতিটা দেখো, নিউক্লিয়াসের নিউক্লিয়াস আকৃতিগুলো কি হয়? গোলাকার, তারপর মানে বৃত্তাকার, বৃত্তই গোলাকার, উপবৃত্তাকার, তারপরে হচ্ছে গোলাকার, উপবৃত্তাকার, তারপরে হচ্ছে পেঁচানো থালার মতো, শাখান্বিত, পেঁচানো থালার মতো, তারপরে শাখান্বিত এরকম আকারের হয়ে থাকে। আমরা বিভিন্ন কোষের মধ্যে আমরা সাধারণত এদের আকারগুলো গোলাকার পাই, উপবৃত্তাকার পাই, তারপরে হচ্ছে শাখান্বিত পাই, তারপর পেঁচানো থালার মতো পাই। এইরকম অনেক রকমের আকার এদের মধ্যে দেখা যায়। আর তোমরা জানো যে এই নিউক্লিয়াসটা কোথায় অবস্থান, কোষের কোন জায়গায় একে পাওয়া যায়, কোষের কোন জায়গাটাতে নিউক্লিয়াসকে আমরা পাবো।
তো শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমরা জানি যে নিউক্লিয়াসটাকে কোষের সাধারণত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে কেন্দ্রেই থাকে সাধারণত নিউক্লিয়াসটা। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন কোষ গহ্বরটা পরিণত হয় তখন নিউক্লিয়াসটা এক প্রান্তে চলে যায়। যেমন আমি কিছুদিন আগেও তোমাদেরকে একটা উদ্ভিদ কোষ এঁকে দেখিয়েছিলাম, এখানে আমি কোষ গহ্বরটা দেখিয়েছিলাম, নিউক্লিয়াসটা তখন এই পাশে ছিল। অর্থাৎ কোষ গহ্বরটা যখন নাকি পরিণত না হয়, মানে আকারে বৃদ্ধি পায়নি, ছোট ছিল, তখন কিন্তু নিউক্লিয়াসটা এখানেই ছিল। তো কোষ গহ্বরটা ধরো এই যে এইভাবে ছিল, কোষ গহ্বরটা যখন এইভাবে করে আকারে বড় হতে শুরু করলো তখন কিন্তু নিউক্লিয়াসটা আস্তে আস্তে কেন্দ্র থেকে প্রান্তে চলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নিউক্লিয়াসটা মূলত কোষের কেন্দ্রে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। অপরিণত অর্থাৎ অনুন্নত প্রাণী কোষ যেমন অ্যামিবা, এদের মধ্যে আবার কোষ গহ্বর থাকে, কিন্তু উন্নত প্রাণী কোষের মধ্যে কখনো কোষ গহ্বর থাকে না। আর কোষ গহ্বর থাকে না বলে কেন্দ্রের মধ্যেই নিউক্লিয়াসটা অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষে যেহেতু একটি বড় আকারে সুগঠিত কোষ গহ্বর থাকে, তাই নিউক্লিয়াসটা কোষ গহ্বরটা পরিণত হওয়ার সাথে সাথে এই নিউক্লিয়াসটা এক প্রান্তে চলে আসে। এই হচ্ছে তার অবস্থান। তাহলে আমি অবস্থানটা দেখালাম যে নিউক্লিয়াসটাকে আমরা কোথায় পেতে পারি। তো শিক্ষার্থীরা এরপরে আমরা নিউক্লিয়াসের অবস্থান সম্পর্কে আমরা জেনে গেলাম, সংখ্যাটাও জেনে গেলাম। এরপরে আমাদের হতে পারে যে আকার ও আয়তন। আমরা এবার নিউক্লিয়াসের আকার আর আয়তনের ক্ষেত্রে আরেকটু জেনে নিই। নিউক্লিয়াসের আকার ও আয়তন। শিক্ষার্থীরা একটা বিষয় আমরা জানবো, তার সম্পর্কে বিস্তারিত না জেনে আমরা ওই টপিক শেষ করা ঠিক হবে না, তাই আমরা সব কিছু জেনে নেব। তো আকার ও আয়তনের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াসকে কী দেখতে পাই? এটা বিভিন্ন আকার হতে পারে, ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। তবে গোলাকার নিউক্লিয়াসের ব্যাসটা সাধারণত 1 মাইক্রন হয়। গোলাকার নিউক্লিয়াসের ক্ষেত্রে গোলাকার নিউক্লিয়াসের ক্ষেত্রে এর ব্যাস হয় 1 মাইক্রন। শিক্ষার্থীরা 1 মাইক্রন তোমরা লিখে নাও। তো গোলাকারের ক্ষেত্রে নিউক্লিয়াসটার ব্যাসটা হবে 1 মাইক্রন। কিন্তু নিউক্লিয়াস কোষের 10 থেকে 15% স্থান দখল করে রাখে। একটা নিউক্লিয়াস একটা কোষের মধ্যে 10 থেকে 15% স্থান দখল করে রাখে। 10 থেকে 15% একটা কোষের মধ্যে একটি কোষের 10 থেকে 15% স্থান এরা দখল করে রাখে, তবে শুক্রাণু কোষের ক্ষেত্রে 90% স্থান দখল করে। কিন্তু শুক্রাণু কোষের ক্ষেত্রে 90% স্থান দখল করে। তো শিক্ষার্থীরা একটা কোষের মধ্যে নিউক্লিয়াস 10 থেকে 15% স্থান দখল করে রাখে। কিন্তু আবার ব্যতিক্রম হলো শুক্রাণু কোষ, সেই কোষের নিউক্লিয়াসটা 90% স্থান দখল করে রাখে। তো শিক্ষার্থীরা এবার আমি একটা মজার প্রশ্ন করব, যেটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে প্রায় আসে, যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয় কেন? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয় কেন? এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে প্রায় আসে। লিখে রাখো, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয় কেন? তো শিক্ষার্থীরা নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয় কেন? তো শিক্ষার্থীরা লেখা কি আজকে বোঝা যাচ্ছে? শিক্ষার্থীরা বোঝা যাচ্ছে? আমাকে একটু বলো। হ্যাঁ, 90%, ঠিক আছে। আর আচ্ছা, ঠিক আছে, আমার এই টপিকটা অনেক বোঝানোর, আমি একটু এগোচ্ছি সামনের দিকে। তো এখানে কেন প্রাণকেন্দ্র বলা হয়? কারণ
নিউক্লিয়াস কোষের গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কোষের সব ধরনের সাইটোপ্লাজমীয় গুরুত্বপূর্ণ অঙ্গাণুর গুরুত্বপূর্ণ কাজগুলো, জৈবিক কাজগুলো নিউক্লিয়াস করে থাকে। তাহলে আমরা কি বলবো যে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় এজন্য যে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ জৈবিক কাজগুলো এই নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোসোম থাকে, যেই ক্রোমোসোমটা বংশগতি বৈশিষ্ট্যগুলোকে বংশ পরস্পরায় এক পুরুষ থেকে আরেক পুরুষে স্থানান্তর করতে সাহায্য করে। এছাড়া নিউক্লিয়াসের মধ্যে আছে কি শিক্ষার্থীরা, এছাড়াও নিউক্লিয়াস প্রোটিন সংশ্লেষণে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। নিউক্লিয়াস প্রোটিন সংশ্লেষণে, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ কাজ এই নিউক্লিয়াস করে থাকে। এরপরে এছাড়াও নিউক্লিয়াস কোষের এছাড়াও কী করে এরা হচ্ছে রাইবোজোম আরএনএ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। রাইবোজোম আর হচ্ছে আরএনএ, নিউক্লিয়াস রাইবোজোম ও আরএনএ উৎপন্ন করতে সাহায্য করে। এছাড়া কোষ বিভাজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজটি নিউক্লিয়াস সম্পন্ন করে। তাই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। তো শিক্ষার্থীরা, এবার আমি আসবো নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে। নিউক্লিয়াসের ভৌত গঠন এখন এতক্ষণ আমরা নিউক্লিয়াসের আনুষঙ্গিক জ্ঞানমূলক অনুধাবন অর্থাৎ আমাদের নিউক্লিয়াস সম্পর্কে যে আমাদের যে বিষয়গুলো না জানলেই নয় সেই জিনিসগুলো আমরা জেনে নিলাম। এখন আমি আসছি নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে। শিক্ষার্থীরা, নিউক্লিয়াসটা দেখতে কীরকম তোমাদের মনে নিশ্চয়ই আছে, একদম অনেক আকারের হয়। আমি এই বৃত্তাকারটা এঁকে দিলাম। তো শিক্ষার্থীরা, আমি বৃত্তাকার নিউক্লিয়াসটা এখন আঁকছি। তোমরা লক্ষ্য করো বৃত্তাকার আমরা কিভাবে আঁকতে পারি। একটা কৌশল নাও, এটাকে আমরা ডবল করে দিই, খুব করে ডবল করে দাও। শিক্ষার্থীরা, তোমরা এটাকে একটু ডবল করে দাও। কিভাবে? এটাকে যখন পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা তখন এটা দুইটা স্তর পাশাপাশি এঁকে ফেলবে। তারপরে তোমরা এইভাবে করে মুছে দাও, খুব দ্রুত হয়ে যাবে। এইভাবে করে মুছে দাও, মুছে দিয়ে এটা যুক্ত করে দাও। দেখো কত তাড়াতাড়ি আঁকা যেতে পারে। এইভাবে করে মুছে দাও। এরপরে এখানে একটু সংযুক্ত করে দাও, তারপরে এইভাবে সংযুক্ত করে দাও। ঠিক আছে? আর এইটার উপরে কিন্তু রন্ধ্র থাকে, রাইবোজোম থাকে, তাই আমরা কিছু রাইবোজোম এটার উপরে এঁকে দিতে পারি। আর এটার ভিতরে কি আছে? এটা নিউক্লিওলাস আছে। নিউক্লিওলাসটা ঘন গোলাকার, একদম ছোট একটা অঙ্গাণু দেখা যায়, তাকে বলা হয় কি নিউক্লিওলাস। তো শিক্ষার্থীরা, আমি এই নিউক্লিওলাসটা এইভাবে এঁকে দিলাম। তারপরে আমরা এখানে ক্রোমাটিন তন্তু এইভাবে করে ক্রোমাটিন তন্তুগুলো এঁকে দিতে পারি। হ্যাঁ, এখানে আর এর মধ্যে আছে কিছু এই প্লাজমীয় দানা। এই হলো আমাদের নিউক্লিওলাস। এখন যদি আমি এই নিউক্লিওলাসকে লেবেলিং করি তাহলে এটা হচ্ছে বহিঃস্তর। এটা হচ্ছে দুইটা স্তর। তাহলে বাইরের স্তরটার নাম হচ্ছে বহিঃস্তর। এর নিচের যে স্তরটা সেটা হচ্ছে অন্তঃস্তর। এরপরে দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। আর এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর বাকিগুলো হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। এই ভিতরে যে ঘন তরল অংশটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে প্লাজমিয়ম। শিক্ষার্থীরা, লেখা রাখো, এটা নিউক্লিওপ্লাজম। নিচে যেটা ঘন অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস যা লিখে দাও, এইটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম। এরপরে আছে আমরা আরও কি লিখতে পারি, ক্রোমাটিন তন্তু, রাইবোজোম। এগুলো দিয়ে দাও, ক্রোমাটিন তন্তু,
ক্রোমাটিন তন্তু। আর এই যে দানাদার বস্তুগুলো দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এইটা নাম লিখে দাও, চিত্র নিউক্লিয়াস। নিউক্লিয়াস চিত্র হচ্ছে নিউক্লিয়াস। তো শিক্ষার্থীরা আমি একটু দেখে নিচ্ছি তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ কিনা। তো শিক্ষার্থীরা চিত্রটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু কনফার্ম করো, তোমরা কি দেখতে পাচ্ছ? আমার ছবিটা কি বোঝা যাচ্ছে? নিউক্লিয়াসের চিত্রটা যে আমি অঙ্কন করেছি তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা আমাকে একটু কনফার্ম করো। সমস্যা হচ্ছে কি? আচ্ছা, বহিস্তর, অন্তঃস্তর, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, রাইবোজোম, এইগুলো নিয়েই হচ্ছে একটি নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো হচ্ছে। তো শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ, গুড। তাহলে আমি এগোচ্ছি এবার। এখন শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা কি বলতে পারি? একটি নিউক্লিয়াসের প্রধান 4টি অংশ থাকে। একটি নিউক্লিয়াসের প্রধান 4টি অংশ থাকে। প্রথমত হচ্ছে নিউক্লিয়ার আবরণ। তাহলে এটা হচ্ছে বহিস্থ এবং এটা হচ্ছে আবরণ। এটাকে আমরা নিউক্লিয়ার আবরণ বলতে পারি। নিউক্লিয়ার আবরণ অর্থাৎ বহিস্তর আর অন্তঃস্তর দুইটা মিলেই তো নিউক্লিয়ার আবরণ। তাহলে আমরা এইটা হচ্ছে 1 নম্বর একটা অংশ, এটা আমরা একটা স্তর। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, এইটা আমরা বর্ণনা করব। নিউক্লিয়ার স্তরটাকে আমরা বর্ণনা করব। নিউক্লিওলাস এই অংশটার বর্ণনা করব। আর আমরা করব ক্রোমাটিন তন্তু। এই 4টা অংশের বর্ণনা যদি আমরা করি, একটা নিউক্লিয়াসের ভৌত গঠনের বর্ণনা হয়ে যাবে, তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা খুব একটা কঠিন না। তো আমরা যা দেখতে পাচ্ছি সায়েন্সের মানে চিত্রটা যদি আমরা ভালো করে বুঝি, চিত্রটাকে যদি আমরা ভালো করে বুঝি আর চিত্রের বিভিন্ন যে অংশগুলো আছে সেটা যদি আমরা সুন্দর করে লেবেলিং করতে পারি, সেটা দেখেই কিন্তু আমরা 50% উত্তর দিয়ে ফেলতে পারি। তাহলে নিউক্লিয়ার আবরণটা যে বহিস্থ অন্তঃস্থ আবরণ, সেটা আমরা কিভাবে বলতে পারি যে নিউক্লিয়ার মেমব্রেন এটা অবশ্যই দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত। নিউক্লিয়ার আবরণটা দ্বিস্তর, অন্তঃস্তর বহিস্তর দুইটা স্তর দ্বারা গঠিত এবং এটা কি ফসফোলিপিড দ্বারা গঠিত। এখানের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। এই নিউক্লিয়ার আবরণের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, প্রায় 300টি। এক একটা নিউক্লিয়াসে প্রায় 300টির মতো ছিদ্র থাকে। এক একটা নিউক্লিয়ার আবরণের মধ্যে প্রায় 300টি ছিদ্র থাকে শিক্ষার্থীরা। এরপরে এখানের মধ্যে আমরা আরও দেখতে পাবো প্রতিটি ছিদ্র প্রায় 40 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। প্রতিটা ছিদ্র 300টা তো ছিদ্র থাকে, আর প্রতিটা ছিদ্র 40 থেকে 100 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। শিক্ষার্থীরা তোমার মনে রাখবে যে এই যে নিউক্লিয়ার রন্ধ্রগুলোর মধ্যে নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 ন্যানোমিটার ছিদ্রগুলো 9 ন্যানোমিটার ছিদ্র জায়গায় এসে দুইটি নিউক্লিয়ার আবরণ এসে কাছাকাছি মিলিত হয়। আমি কি বলেছি? ছিদ্রগুলো ব্যাসগুলো হচ্ছে 40 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হয়। প্রতিটা ছিদ্র সর্বনিম্ন 40 আর সর্বোচ্চ 100 ন্যানোমিটার পর্যন্ত ব্যাস হয়ে থাকে। তার মধ্যে 9 ন্যানোমিটার ব্যাসে কাছাকাছি এসে দুইটা আবরণ একসাথে মিলিত, কাছাকাছি 9 ন্যানোমিটার ছিদ্রের কাছে এসে দুইটা পর্দা একসাথে, এই যে দুইটা আবরণ একসাথে মিলিত হয়েছে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এই হচ্ছে এই নিউক্লিয়ার আবরণের বৈশিষ্ট্য। এছাড়া তোমরা মনে রাখবা মোট 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা এই ছিদ্রটি নিয়ন্ত্রিত। এই যে ছিদ্রটা আছে 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা, এই ছিদ্রটা 8টি আমি ব্রেকেটে লিখে দিচ্ছি, 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। প্রতিটা ছিদ্র 8টি প্রোটিন গ্রানিউল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরা স্থিতিস্থাপক। শিক্ষার্থীরা এই প্রত্যেকটা এটা হয়। কেন্দ্রীয় প্রোটিনটি বিভিন্ন ধরনের, এখানে যে কেন্দ্রীয় প্রোটিনটা আছে এটা বিভিন্ন ধরনের দ্রব্য, বিশেষ করে বড় অণু যেমন আরএনএ, বড় অণুর মধ্যে যেমন আরএনএ, সেটা কোষের ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে আদান প্রদানের ক্ষেত্রে সাহায্য করে।
তো শিক্ষার্থীরা এছাড়া আমরা আরও দেখতে পারি যে কোষের কোনো স্থানে আমরা দেখতে পাই যে এই কোষের বহি আবরণের পাশে অনেক সময় এই যে এরকম আমরা কিছু অঙ্গাণু দেখতে পাই। হ্যাঁ, এই যে এরকম, এইটার নামকে তোমরা ভালো করে জানো, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তাহলে কখনো কখনো নিউক্লিয়াসের বহি আবরণ বিভিন্ন অঙ্গাণুর সাথে যুক্ত হয়, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়, কারণ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে নিউক্লিয়ার আবরণের বর্ণনা। তাহলে আমি এই বহিস্থটা বর্ণনা শেষ করলাম। এখন আমি যে অংশটা আলোচনা করব নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি শিক্ষার্থীরা? নিউক্লিওপ্লাজমটা হচ্ছে আচ্ছা, এই যে আমি নিউক্লিয়ার আবরণের কথা বললাম, সে কি কাজ করে নিউক্লিয়াসের ক্ষেত্রে? অবশ্যই নিউক্লিয়াসের আকৃতি দান করে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক রাখতে সাহায্য করে, তাছাড়া এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসাবে কাজ করে। তারপরে যে নিউক্লিয়াসের বিভিন্ন জৈবিক কাজে এই নিউক্লিয়ার আবরণটি সাহায্য করে। এবার নিউক্লিয়াসের ভিতরে অপেক্ষাকৃত ঘন গোলাকার যে বস্তুটি আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে নিউক্লিওলাস। তো শিক্ষার্থীরা, নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। শিক্ষার্থীরা, এই যে এটা কিন্তু এমন না যে এটা খুব মুক্তভাবে পড়ে আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশের সাথে এই নিউক্লিওলাসটা যুক্ত থাকে। শিক্ষার্থীরা, যেই স্থানটাতে এটা যুক্ত থাকে, অর্থাৎ এই ক্রোমোজোমের যে অংশটাতে এটা যুক্ত আছে সেটার নাম সেট বা স্যাটেলাইট। এই সেট বা স্যাটেলাইটের মধ্যে যে জিনটা থাকে, বিজ্ঞানীদের ধারণা এই সেট বা অর্থাৎ আমি আবারও বলছি, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে। যেই জায়গাটার সাথে সংযুক্ত থাকে সেই জায়গাটার নাম হচ্ছে সেট বা স্যাটেলাইট। ওই সেটের মধ্যে ক্রোমোজোমের যে ওই অংশটার মধ্যে যে জিনটা থাকে, বিজ্ঞানীদের ধারণা সেই জিনটাই নিউক্লিওলাস, ওই জিন থেকেই নিউক্লিওলাস উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, বিজ্ঞানী ফন্টনা 1781 সালে এই নিউক্লিওলাসটা আবিষ্কার করেন। নিউক্লিওলাস আমি এই পাশে রাখলাম, বিজ্ঞানী ফন্টনা নামক বিজ্ঞানী কি করেছেন? এই নিউক্লিওলাসটা আবিষ্কার করেন 1781 সালে। 1781 সালে বিজ্ঞানী ফন্টনা এই নিউক্লিওলাসটা যে কোষের মধ্যে থাকে সেটা তিনি কি করেন? আবিষ্কার দেখতে পান। এবং 1840 সালে বিজ্ঞানী বোমেন কি করলেন? 1840 সালে এটার নাম দেন নিউক্লিওলাস। 1840 সালে এর নাম করেন নিউক্লিওলাস। অর্থাৎ বিজ্ঞানী, আমি এই নিউক্লিওলাসের কথা বলছি শিক্ষার্থীরা, এই নিউক্লিওলাসের কথা বলছি। নিউক্লিওলাস বিজ্ঞানী ফন্টনা 1781 সালে এটাকে সর্বপ্রথম নিউক্লিয়াসের ভিতর দেখতে পান, আর বিজ্ঞানী বোমেন 1840 সালে নিউক্লিওলাসের নাম দেন, এই অংশটার নাম দেন নিউক্লিওলাস। প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি করে নিউক্লিওলাস থাকে। সাধারণত যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ হয় সেসব কোষের মধ্যেই নিউক্লিয়াস থাকে, আর যেসব কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয় না সেসব কোষে নিউক্লিওলাস থাকে না। আর শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা যে যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ পরিমাণটা বেশি হয় সে সকল কোষে নিউক্লিওলাসের সংখ্যাও বেশি হয়, কারণ নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণের জন্য সাহায্য করে। তো যে সকল কোষে প্রোটিন সংশ্লেষণ হয় না সে সকল কোষে নিউক্লিয়াস থাকে না। তাহলে সেগুলো কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণ, সেগুলোর মধ্যে নিউক্লিওলাসকে আমরা দেখতে পাবো না। আর যে সকল কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণ বেশি পরিমাণে হয় সেখানে নিউক্লিওলাসের সংখ্যাও বেশি পরিমাণে হয়। তো শিক্ষার্থীরা, এই নিউক্লিওলাস সাধারণত প্রোটিন, আরএনএ আর খুবই সামান্য পরিমাণ ডিএনএ দ্বারা এই নিউক্লিওলাসটা গঠিত। তো নিউক্লিওলাস কি কাজ করে? বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করাই হচ্ছে নিউক্লিওলাসের কাজ। তাছাড়া প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে। নিউক্লিওলাস কি করে? নিউক্লিওলাইটের ভান্ডার হিসেবে কাজ করে।
হ্যাঁ নিউক্লিয়ার এসিডের ভান্ডার হিসেবে এটা কাজ করে। এছাড়া আমরা এখন আসছি ক্রোমাটিন তন্তু। শিক্ষার্থীরা আমাদের চলে আসছে এবার ক্রোমাটিন তন্তু নিয়ে। আমি এখন তৃতীয় অংশটাই বর্ণনা করে যাচ্ছি। তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে পেঁচানো, তো আমরা জানি কি কোষের এই ক্রোমাটিন তন্তুকে কিন্তু আমরা সহজে পাবো না বিশ্রামরত অবস্থায়, অর্থাৎ যখন কোষ বিভাজন বন্ধ থাকে, বিরত থাকে, অর্থাৎ কোষ চক্রের ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের ভিতরে আমরা সুতাকার জালিকাকারে কিছু তন্তু দেখতে পাই, আর এগুলোই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো নামে পরিচিত। তো শিক্ষার্থীরা নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় মধ্য পর্যায়ে কিন্তু আমরা এই অংশগুলোকে ফুল জিন নামক রং দেখতে পাই, আর সেজন্য তাকে বলা হয় ক্রোমাটিন। শিক্ষার্থীরা কোষ বিভাজন অবস্থায় এই ক্রোমাটিন তন্তুগুলো ক্রমাগত খাটো মোটা স্পষ্ট হয়ে এরা কি করে সংখ্যা স্পষ্ট হয়, সুনির্দিষ্ট সংখ্যা এবং আকৃতিতেও এরা দৃশ্যমান হয়, আর তখনই যখন এর আকৃতিও এবং সংখ্যায় দৃশ্যমান হয় তখন তাকে বলা হয় ক্রোমোসোম। তো শিক্ষার্থীরা প্রতিটি নিউক্লিয়াসের মধ্যে সাধারণত প্রজাতি ভেদে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টি, অর্থাৎ প্রতিটা জীবের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, তোমরা সেটা ভালো করে জানো। আর অণুবীক্ষণ যন্ত্রে কেবলমাত্র বিভাজনরত কোষেই বিশেষ রঞ্জন পদ্ধতিতে এদেরকে আমরা স্পষ্ট দেখতে পাবো। তো শিক্ষার্থীরা প্রতিটি কোষে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোমের মধ্যে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে এবং এক একটা সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটি ক্রোমাটিড থাকে। তো আমরা এছাড়া আর কি জানতে পারি শিক্ষার্থীরা, এখানে আমরা জানতে পারি যে এইখানে এই ক্রোমোজোম কিন্তু জিন, ক্রোমোজোমের মধ্যে জিন অবস্থান করে, তাই জিনগুলো প্রজাতি চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তাহলে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমরা কি দেখতে পারবো, এখানে প্রতিটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, হিস্টোন, নন হিস্টোন, তারপরে হচ্ছে এখানে মধ্যে কিছু নন হিস্টোন প্রোটিন থাকবে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধাতু থাকবে এই ক্রোমোজোমের মধ্যে। তো শিক্ষার্থীরা এছাড়াও কিছু আর কি থাকবে, এখানে প্রতিটা কতগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে, অনেকগুলা নিউক্লিওটাইডের সমন্বয়ে আমরা জানি যে ডিএনএ গঠিত হয়। তো এই নিউক্লিওলাসের ক্রোমোজোমগুলো আমাদের কি কাজে আসে, কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বংশগতি ও বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে ক্রোমোজোম আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও এরা গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা আজ আমি নিউক্লিয়াস নিয়ে আলোচনা করলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা অবজারভেশন করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে নিউক্লিয়াস কতটা গুরুত্বপূর্ণ, কতবার এসেছিল, আর আমাদের তো জানা অবশ্যই প্রয়োজন। তো ঠিক আছে, থ্যাংক ইউ শিক্ষার্থীরা। আমি আজকে মতো এখানেই ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাসে আমি ডিএনএ আর হচ্ছে প্লাজমা মেমব্রেন এবং ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।